স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। দর্শক, সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করি। একই সঙ্গে পত্র, পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয় আমরা চেষ্টা করি সেগুলো জানিয়ে দিতে, এবং একই সঙ্গে ওই সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন এবং আমরা তাদের পর্যবেক্ষণ, বিশ্লেষণ, ব্যাখ্যা জানার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে এই মুহূর্তে আছেন রাজনৈতিক বিশ্লেষক শাখাওয়াত হোসেন শান্ত। শাখাওয়াত হোসেন শান্ত, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আয়োজন শুরু করার আগে অনেকগুলো পয়েন্ট বলছিলাম যে দিনভর আসলে শিরোনামে কী কী ছিল, আমরা চেষ্টা করব এই স্বল্প সময়ের মধ্যে সেগুলো নিয়ে যতটুকু পারা যায় একটু আলাপ করতে। এবং আমাদের সঙ্গে এই আয়োজনে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে অনলাইনে আমাদের অতিথিরা যুক্ত হবেন পর্যায়ক্রমে, এবং আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। মূল আলাপে যাওয়ার আগে আমরা যথারীতি কয়েকটা অনলাইন নিউজ পোর্টালগুলো দেখে নিতে চাই যাতে করে আলাপ করতে সুবিধা হয়। শুরুতে দেখতে পাচ্ছি দৈনিক প্রথম আলো। এই খবরটা আসলে শিরোনামেও আছে আমাদের, এবং আমরা ছোট করে জানাচ্ছিলামও যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ঢাকায় অপহরণের ১.৫ ঘন্টার মধ্যে স্কুল ছাত্র উদ্ধার। মানে ছেলে অপহৃত হওয়ার খবর শুনে খন্দকার শামীম কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকে পড়েন, এবং খবরটা শুনে পুলিশের ডিসি মাসুদকে ফোন করেন প্রধানমন্ত্রী, এবং পরবর্তীতে আমরা এই খবরটা পাই যে ১.৫ ঘন্টার মধ্যে স্কুল ছাত্র উদ্ধার হয়েছে। আশাব্যঞ্জক খবর, কিন্তু অপহরণের খবরটা কখনোই কাম্য নয়, সেটা নিয়ে পারলে আলাপ করার একটা সুযোগ হবে। ডেইলি স্টার প্রথম আলোতে হামলা ছিল পরিকল্পিত, এটা ডিসমিস ল্যাব এবং স্টার বিশ্লেষণ। ডিসমিস ল্যাব আমরা জানি তারা ফ্যাক্ট চেক করে সাধারণত, এবং নানামুখী ফ্যাক্ট চেকগুলো নিয়ে আমরাও আমাদের যে চেক আয়োজন আছে ফেক নিউজ স্ক্যানারে, সেখানে আমরা আলাপ করার চেষ্টা করি। মোটামুটিভাবে উপরে এটা দেখতে পাচ্ছি, স্ক্রল করলে নিচে নামলে হয়তো আরও কিছু খবর আমরা পাবো। অমর একুশে বইমেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার, অংশ নিচ্ছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। যদিও প্রাথমিক পর্যায়ে রয়েছে আসলে স্টলগুলো তৈরি হওয়া, প্যাভিলিয়ন এবার থাকছে না এবং স্টল ফি দিতে হচ্ছে না। ৫ আগস্ট বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছে। জামাত আমিরের আজকে রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ৬ সিটিতে প্রশাসক। এ বিষয়ে এনসিপির প্রেস ব্রিফিং আমরা দেখেছি, প্রতিবেদনও আমরা করেছি। সার্জিস, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সবাই কথা বলেছেন, এবং তারা বলেছেন যে নির্বাচনে হেরে যাওয়াদের প্রাইজ পোস্টিং দিয়েছে বিএনপি। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার বক্তব্য এটা। একটু ব্যাখ্যা জানার চেষ্টা করব। নিশ্চয়ই আমাদের সঙ্গে এনসিপির পক্ষ থেকে অতিথি তো আছেনই। প্রথম আলো দেখে নিলাম, পরের পত্রিকাটা একটু যাই, বিডি নিউজ 24। এখানে এনসিপি সেই সংবাদ সম্মেলনের ছবিটা আছে, এবং এখানে হচ্ছে প্রজ্ঞাপনটা দেখে মনে হচ্ছে আমৃত্যু হয়তো বা তারা প্রশাসক থাকবেন। একটু সার্কাজম করে তারা কথাটা বলেছেন। এবং ওদিকে দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র সচিব হয়েছেন মঞ্জুর মোর্শেদ চৌধুরী। আমাদের টিভি স্কলে এটা যাচ্ছে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ১৩,৫০০ পদে ৭৮,৫০০ আবেদন হওয়ারই কথা। আসলে বিভিন্ন সময় আমরা আন্দোলন দেখেছি। এই তো মোটামুটিভাবে এই খবরগুলো আমরা দেখতে পাচ্ছি। শেষ আর একটা দৈনিক দেখে নিতে চাই, বাংলা ট্রিবিউন। প্রতিমন্ত্রীর পদ ছেড়ে কেন মেয়র পদে নির্বাচন করবেন ইশরাক, কথা হচ্ছে অনেকটা নিয়ে। মানে ইশরাক হোসেন তিনি তার জায়গা থেকে আসলে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন, তিনি মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী হয়েছেন, এখন তিনি সেই পদ ছেড়ে দিয়ে হলেও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে চান। এটা হতে পারে বাবার যে লিগাসি, সেই লিগাসিটা তিনি ধরে রাখতে চান, একটা আবেগের জায়গা আছে, নিশ্চয়ই সেই ব্যাখ্যাটাও উনি হয়তো দেবেন। ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি সমাজ কল্যাণ মন্ত্রী। আজকে ডক্টর শান্ত আমরা এটা নিয়ে আলাপ শুরুটা করার চেষ্টা করব। এই তো প্রধানমন্ত্রীর নির্দেশে ১ ঘন্টার মধ্যে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার, সে খবরটা আছে। কারা পাবেন ফ্যামিলি কার্ড, এই খবরটাও আছে, আমরা এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। জনগণের টাকায় বেতন পাওয়া পুলিশের কাজ জনগণকে সুরক্ষা দেওয়া, দমন করা নয়। আমরা সরহদি উদ্যানে যেই কাণ্ডটা দেখলাম আসলে মাদক বিরোধী অভিযানে, যে ধরপাকড় চলছে, সাংবাদিকদের বেধড়ক পেটানো হলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেটানো হলো, কাজটা এভাবে না করে অন্যভাবে করা যেতে পারতো কি না? কারণ মাদকাসক্ত যারা, তাদেরকে তো আসলে পিটিএ কখনোই ঠিক করা যায় না, তাদের জন্য দরকার কাউন্সিলিং। আমি এটা নিয়েও কথা বলার চেষ্টা করবো। দেখে নিলাম আমাদের গুরুত্বপূর্ণ কতগুলো দৈনিকের শিরোনামগুলো, এবং মোটামুটিভাবে আমাদের শিরোনামও আমরা এগুলোর মধ্যেই থেকেছি। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন। আমন্ত্রণ জানাচ্ছি জনাব হাসান আল মামুন। এবং আমরা দেখতে পাচ্ছি এনসিপি যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, তিনিও আছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি অ্যাডভোকেট হুমায়রা নূর আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আমি একটু কথা বলতে চাই শাখাওয়াত হোসেন শান্ত আপনার কাছে। ফ্যামিলি কার্ড, এটা বলা যেতে পারে বিএনপির নির্বাচনী ইশতেহারের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জায়গা, নতুন একটা আইডিয়া। কিন্তু অনেক প্রশ্ন আসলে, মানে ফ্যামিলি কার্ড উদ্যোগটা তো নিঃসন্দেহে সাধুবাদ জানাবার মতো, কিন্তু কতটা স্বচ্ছ হবে, কতটা নির্বিঘ্ন হবে, মানুষ আসলে কিভাবে এটা পাবে, এবং ধর্ম বাধা হবে কিনা, রাজনৈতিক পরিচয় বাধা হবে কিনা, কতটা সহজ হবে, কি বলবেন আসলে কতটা স্পষ্ট হওয়া প্রয়োজন এই বিষয়গুলো?
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনায় যারা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। প্রথম কথা হলো আমাদের শুধু ফ্যামিলি কার্ড না, সরকারের যত রকমের যা কিছু অঙ্গীকার ছিল, মানে এই সরকারে আসার আগে রাজনৈতিক দল হিসেবে বিএনপির কিংবা জামায়াত ইসলাম তাদের জোটের পরিবর্তিত বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রত্যেকে প্রতিশ্রুতি দিয়েছে, অঙ্গীকার করেছে এবং বিএনপির ইস্তেহার প্রকাশের দিন তারা খুব স্পষ্ট করে বলেছে তাদের যে ইস্তেহার সেটা রাষ্ট্রের সঙ্গে জনগণের চুক্তি। এখন সেই রাষ্ট্রের সঙ্গে জনগণের চুক্তিটা পরিবর্তিত আকাঙ্ক্ষার যে জায়গাটা বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী সেটা মাথায় রেখে বাস্তবায়ন হবে এবং বাংলাদেশের সুশাসন, দুর্নীতি রোধ করা এবং বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া, সবার আগে বাংলাদেশ এই কনসেপ্ট মাথায় রেখে বাংলাদেশকে চালানো, এরকম একটা প্রতিশ্রুতি তো গ্রোসলি আমরা পেয়েছি। সেই বিবেচনায় এই যে অনেকগুলা কার্ডের প্রতিশ্রুতি বিএনপির পক্ষ থেকে ছিল, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং বেশি আলোচনায় আসা ছিল ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের দেওয়ার কেন বেশি আলোচনায় আসছে, কারণ এটার মাধ্যমে একটা ফ্যামিলিকে এবং ও একজন নারীকে এমপাওয়ার্ড করার একটা উদ্যোগ একই সঙ্গে, যে কার্ডটা একটা ফ্যামিলিকে দেয়া হবে কিন্তু কার্ডটা হবে ফ্যামিলির একজন নারী সদস্যর নামে, যিনি ওই ফ্যামিলির প্রধান নারী। তাতে ওই নারীর গুরুত্ব ফ্যামিলিতে বাড়বে, সমাজে বাড়বে, রাষ্ট্রে এমপাওয়ার্ড হবে তার মাধ্যমে এবং তার হাত দিয়ে বাজেট করে তিনি ফ্যামিলিটিকে চালানোর জন্য তার যে বাজেট তার সঙ্গে এই 2,500 টাকা যোগ করে তিনি একটা বাজেট করতে পারবেন, কিছু সঞ্চয় করতে চাইলে করতে পারবেন। মানে সাধারণত আমাদের দেশের ফ্যামিলিতে পুরুষরা ইনকাম করে, যারা সাধারণ ফ্যামিলি তারা এসে কিন্তু স্ত্রীর হাতে টাকাটা দেয়, বাজার সদায় এটা ওইটা সব যাতে সে খরচ করে, এই মাসের বাজার কত লাগবে, এই সপ্তাহের কত লাগবে, কি খাবে, কি করবে, ওর মধ্যেই সে কিছু সঞ্চয় করে। সুতরাং তার হাত দিয়ে এটা বন্টন হোক। এখন এটা নিয়ে যে সংশয়গুলো তৈরি হয়েছে, সংশয় তৈরি হওয়া অস্বাভাবিক না, কারণ বাংলাদেশে অতীতের বিভিন্ন রকমের এই যে বিজিএফ কার্ড, এই যে কাবিখা, বিভিন্ন রকমের কার্ড টার্ড দেওয়ার যেই প্রচলন ছিল তার অভিজ্ঞতাটা আমাদের ভালো না। সেটা ডিস্ট্রিবিউট করা হয় দলীয় দৃষ্টিভঙ্গিতে এবং যাদের দিয়ে ডিস্ট্রিবিউট করা হয় বা তালিকা করা হয় সেখানে এটা দুর্নীতির আশ্রয় নেয়, দলীয় লোকদের দেওয়া হয় আবার দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, একই সঙ্গে দুইটা কাজ চলেছে। আর অব্যবস্থাপনা ছিল অনেক। সেই জন্য এই সন্দেহটা, এই প্রশ্নটা মানুষের মনে যে উঠেছে সেটা স্বাভাবিক। কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী অধ্যাপক ডক্টর এজেড.এম জাহিদ হোসেন তিনি ইতিমধ্যে যে হুঁশিয়ারি দিয়েছেন যে কোথাও যদি এই কার্ড পাওয়ার জন্য কোনো অর্থের লেনদেনের কোনো প্রসঙ্গ ওঠে তাহলে তাকে যেন পুলিশে ধরিয়ে দেওয়া হয়। প্লাস হচ্ছে দলীয় নেতা কর্মীরা অনেক সময় নানা রকমের দুর্বৃত্তায়নে যুক্ত হয়ে পড়ে, নানান রকমের সুবিধা ভোগ করে এবং দুর্নীতিতে যুক্ত হতে পারে, অতীতে যেহেতু এরকম ছিল। সেই জন্য তিনি এটাও স্পষ্ট করেছেন যে দলীয় কোনো নেতা কর্মীতে এই কার্ড কে পাবেন সেটা নির্ধারণে বা ডিস্ট্রিবিউশনে সম্পৃক্ত করা হবে না। এটা কিন্তু সাংঘাতিক একটা চ্যালেঞ্জিং কথা, যেখানে রাজনৈতিক দল তাদের লোকালি তাদের রাজনৈতিক নেতা কর্মীদেরকে এমপাওয়ার্ড করবার জন্য এই সব বিভিন্ন যে জিনিস দিয়ে এটাকে ব্যবহার করে, যে যদি ন্যায়সঙ্গতভাবে সদ্ভাবও দেয় তাহলে যার হাত দিয়ে তালিকাটা হলো বা যিনি এটা হস্তান্তর করলেন তার গুরুত্ব বেড়ে যায় ওই এলাকায়, ওই সমাজে। ফলে ভোটের রাজনীতিতে, পলিটিক্যাল প্ল্যাটফর্মে তার এম্পাওয়ারমেন্ট হয়, এটা ভূমিকা রাখে। সেই জিনিসটা পর্যন্ত স্যাক্রিফাইস করছে যেখানে একটা দলীয় সরকারের মন্ত্রী, যে না, যেহেতু অভিযোগ ওঠে আমি আপনার কাছে এই বিষয়টা 1 মিনিটের মধ্যে জানবো, তারপর আমি একটা অ্যাডভোকেট হুমায়ুনের কাছে যাব। সেটা হচ্ছে যে যারা নিম্নবিত্ত তারা জানে তাদের প্রয়োজন আছে, তারা চাইছেন এবং তারা হয়তো সেভাবে তারা পাচ্ছেন। যারা উচ্চবিত্ত তাদের প্রয়োজন নেই, কিন্তু মধ্যবিত্তদের মুশকিলটা হচ্ছে তারা চাইতে পারেন না কিন্তু কষ্টটা ফিল করেন। ফ্যামিলি কার্ড আসলে তাদের কি কোনোভাবে সাপোর্ট করবে? হ্যাঁ, করবে। প্রথম অবস্থায় মধ্যবিত্তটাকে আমরা একটু আলোচনার বাইরে রাখছি এই জন্য যে প্রথম ধাপে দেয়া হবে হত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে, যারা খুবই দরিদ্র জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী, তাদেরকে দেয়া হবে এবং 4 বছরের মধ্যে কমপ্লিট করা হবে এবং পর্যায়ক্রমে মোটামুটি নিম্ন মধ্যবিত্ত যেটা বলেছেন সেইটা বিভিন্ন পদ্ধতিতে যাচাই বাছাই করে
কারা প্রায়োরিটি তাদেরকে আগে দেয়া হচ্ছে। একদম। এবং এটা বাজেটেরও একটা ব্যাপার আছে, সারা দেশে চাইলেই একসঙ্গে একটা সরকার মাত্র নতুন এসছে তারা দিয়ে দিতে পারে না। সুতরাং অধিকার যেহেতু বেশি প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর, সেটাকে প্রায়োরিটি দিয়ে ওইটা দিয়ে শুরুটা করা হচ্ছে। তারপরে নিম্ন মধ্যবিত্তর ধাপে ধাপে হয়তো ধাপে ধাপে আসবে। অনেক ধন্যবাদ। আপনি এই বিষয়টা নিয়ে সবশেষ অ্যাডভোকেট হুমায়ুন আপনার কাছে আসবো, তারপর বিরতিতে যাব। ছোট করে একটু জানতে চাই, যখন আসলে নির্বাচনের প্রচারণা চলছিল, ক্যাম্পেইন চলছিল, জনসভায় এখনকার প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সময় বলছিলেন এই ফ্যামিলি কার্ডের কথা। 11 দলীয় জোটের পক্ষ থেকে যারা আসলে নমিনেশন নিয়ে জনসভা করছিলেন, তাদের জায়গা থেকে এটা নিয়ে একটু বলা হচ্ছিল যে এটা কার্ড নিয়ে একটা টিকা টিপ্পনি, একটা খোঁচা, নানা কিছু। এটা রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে আমরা দেখে থাকি রেটরিক, নানা মন্তব্য। কিন্তু যেহেতু নির্বাচিত সরকারের পক্ষ থেকে শেষমেশ উদ্যোগটা নেওয়া হলো, আপনার বিশেষ কোনো পর্যবেক্ষণ, বক্তব্য আছে কিনা, প্রত্যাশা আছে কিনা ফ্যামিলি কার্ড নিয়ে? আচ্ছা, যেহেতু নতুন ভাবে সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং আমরাও কথা দিয়েছি যে সরকার যাতে তাদের দায়িত্ব পালন করতে পারে, সেই জন্য আমরা যতটুকু সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতাটা করব এবং অনিয়মের ক্ষেত্রে আমরা অবশ্যই সমালোচনা করব। জি। সুতরাং ফ্যামিলি কার্ডের যেই প্রস্তাবনাটা বিএনপি থেকে এসছে এবং সরকার যে দায়িত্বটা নিয়েছে, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। এক্ষেত্রে এক্সকিউজ মি, সরি, জি। এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুত, কিন্তু একই সাথে সরকার এই দায়িত্ব যাদের উপর দিচ্ছে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা সেইটার চেক এন্ড ব্যালেন্সের দায়িত্বটা আমরা সুষ্ঠুভাবে পালন করতে প্রস্তুত আছি। ধরেন আমাদের সমালোচনার জায়গাগুলো কোনটা, যে দলীয় কর্মীরা, সারা বাংলাদেশে তো গরিব মানুষ অনেক, তাই না? অ্যাডভোকেট হুমায়ুন, আপনি একটু পানি খেয়ে দিতে পারেন, আমি একটু হাসানুর মামুনের মন্তব্যটা জেনে নিই। হাসানুর মামুন, আপনার জায়গা থেকে যদি, হ্যাঁ, আচ্ছা হাসানুর মামুন, আমি তাহলে আপনার কাছে আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে। ধন্যবাদ সাথে থাকার জন্য। 71 চ্যানেলে রাকিব হাসান আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা আলাপ করছিলাম, আবারও আলাপে ফিরবো, কিন্তু যেহেতু রাত 12টা বেজে গেছে, হাতে থাকা শিরোনামগুলো জানিয়ে দিতে চাই দর্শক। 10 মার্চ থেকে প্রাথমিকভাবে 14টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু। মাসে 2,500 টাকা পাবে সুবিধাভোগী পরিবার। জাপানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সামরিক চুক্তি যাচাই বাছাই করবে সরকার। তেল পরিবহনের 3 বছরের প্রকল্প শেষ হয়নি 11 বছরেও। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি ও মির্জা ফখরুলকে বিকল্প সভাপতি হিসেবে রেখে একনেকের কমিটি পুনর্গঠন। স্থানীয় সরকারে দলীয় প্রতীকের ব্যবহারের সিদ্ধান্ত সংসদের, জানালেন মির্জা ফখরুল। 9 এপ্রিল শেরপুর ও বগুড়ায় উপনির্বাচন। ঈদকে সামনে রেখে কর্মচাঞ্চল্য ফিরছে সদরঘাটে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে লঞ্চ মেরামত সহ চলছে নানা রকম আয়োজন। দর্শক, বলছিলাম আজ ঠিক এই মুহূর্তে 25 ফেব্রুয়ারিতে আমরা পা রেখেছি এবং আমরা জানি 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার একটা বাণীতে বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য। 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার দেয়া এক বাণীতে তিনি কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন এবং সকালবেলার কর্মসূচিটা জানিয়ে রাখি। জাতীয় সেনা শহীদ দিবস উপলক্ষে সকাল 9টা 40 মিনিটে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিশ্চয়ই সরাসরি সম্প্রচার আমরা সেখানে থাকবো এবং আমরা 71-এর পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করছি সেই শহীদ পরিবারের প্রতি। আমরা ডাক্তার শান্ত এটা নিয়ে কথা বলবো, তবে তার আগে যেহেতু ফ্যামিলি কার্ড ইস্যুতে ছিলাম, সেই ইস্যুতে আরেকবার একটু যেতে চাই এবং এই ফাঁকে আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত হয়ে গেছেন, যুক্ত হয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ময়মনসিংহ 10 আসনের আখতারুজ্জামান বাচ্চু। আখতারুজ্জামান বাচ্চু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, নিশ্চয়ই আপনার সঙ্গে কথা হবে। আমি অ্যাডভোকেট হুমায়ুন আপনাকে থামিয়েছিলাম, আপনি যদি একটু পরিষ্কার করতেন প্রত্যাশার জায়গাটা ফ্যামিলি কার্ড নিয়ে, কোন জায়গাটায় আপনার মনে হচ্ছে স্বচ্ছতাটা খুব জরুরি, সেই জায়গাগুলো একটু চিহ্নিত করে দেবেন। জি ধন্যবাদ। যেই জায়গাটা নিয়ে আমি তো বলছিলাম যে আমাদের সহযোগিতার জায়গাটায় আমরা অবশ্যই পাশে থাকবো, যেহেতু এটা একটা ভালো উদ্যোগ, আমরা এটা নিয়ে সমালোচনা অবশ্যই করেছি, কিন্তু সরকার যদি দেশের মানুষের জন্য ভালো উদ্যোগ এটা ইফেক্টিভলি নিতে পারে, আমরা অবশ্যই সেটাকে সাধুবাদ জানাবো। যেই জায়গাটা আমাদের শঙ্কার জায়গা সেটা হচ্ছে এই পর্যন্ত আমরা যেটা দেখেছি যে শুধুমাত্র দলীয়
বিবেচনায় মানুষকে সুবিধা দেয়া হয়, এবং এই বিষয়টা আমরা স্পষ্ট হতে চাই, এবং আমাদের চেক এন্ড ব্যালেন্সের জায়গাটাও এই জায়গাটাই আমাদের নজরদারি থাকবে যে আসলেই যারা অভাবগ্রস্ত এবং যারা আসলেই ডিজার্ভিং তারাই এই ফ্যামিলি কার্ডটা পাচ্ছে কিনা, এবং সেটার ব্যবহারটাও তারা প্রপারলি করতে পারছে কিনা, নাকি দলীয় বিবেচনায় তাদেরকে এই কার্ডগুলো দেয়া হচ্ছে, এই জিনিসটাই আমাদের মূল কনসার্ন। আর এইটা ডিস্ট্রিবিউশনের প্রসেসটা কি হবে এবং তার পরবর্তীতে মানুষ এই সুবিধাগুলো পাবে, এইটা আমাদের যে প্রস্তাবনাটা ছিল সেটা হচ্ছে একটা কার্ডের মাধ্যমে, যে ফ্যামিলি কার্ডটা আগে যেটা টিসিবি কার্ড ছিল, যে ট্রাক থেকে পণ্য নেয়া, যেটা নিয়ে আজকে দেখলাম যে ভীষণ ভিড় ঠেলাঠেলি, এই রোজা রমজানের দিন মানুষের অনেক কষ্ট হচ্ছে যে এই পণ্যটা অ্যাভেল করতে। আমরা আমাদের দলীয় ইশতেহারে যে প্রস্তাবনাটা করেছিলাম সেই প্রস্তাবনার মধ্যে ছিল যে তারা যেন নির্দিষ্ট মুদি দোকান, যেটা আমরা বলি যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাওয়া যায়, সেইখান থেকে এই কার্ডের বিনিময়ে তারা তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য অ্যাভেল করতে পারে, সেই ব্যবস্থাটা করা। তাহলে এই যে ট্রাক থেকে জিনিস অ্যাভেল করার জন্য ভিড়ের যেই ব্যাপারটা, সেটা অ্যাভয়েড করা যাবে। এটা আমাদের প্রস্তাবনা, এটা সরকার যদি ভালো মনে করে সেই প্রস্তাবনাটা সরকার অ্যাপ্লাই করে দেখতে পারে। এটা মানুষের জন্য, যারা টিসিবি কার্ড পাবে তারা যদি সত্যি তারা প্রপার ডিজার্ভিং মানুষকে দেয় তাহলে এটা ভালো হবে। পাশাপাশি এইভাবে যদি এই ব্যবস্থাটা কার্যকর করার চেষ্টা করে, সেটা মানুষের জন্য ভালো হবে। আপনি আপনার জায়গা থেকে স্পষ্ট করেছেন। হাসানুল মামুন, আপনি শুনলেন, অনেকগুলো পয়েন্ট বলেছেন অ্যাডভোকেট হুমায়ুনুর। বোধ করি এটা সবার দিক থেকে আসলে এখানে দ্বিমতের কোনো সুযোগ নেই, সবাই আসলে এভাবেই একমত পোষণ করবেন। আপনার জায়গা থেকে নতুন কোনো পয়েন্ট যুক্ত করবেন কিনা, যেটা আসলে কার্ডের সুফল পাওয়ার জন্য খুব জরুরি? জি, আমি যেটি যোগ করতে চাই, আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাটি বলেছেন যে দলীয় নেতাকর্মীদের দ্বারা তিনি এই কার্ডটি করতে চান, সেখানে আমার মনে হয় যে আমরা যেভাবে ভোটার তালিকা প্রণয়ন করি গ্রামে গ্রামে প্রত্যেক বাড়িতে গিয়ে, আমার মনে হয় যে এইভাবে প্রত্যেকটা ফ্যামিলির যে তথ্য আছে, ফ্যামিলিতে কার পজিশন কিরকম, সেই ফ্যামিলির স্টেবিলিটি কিরকম, কারা অতি দরিদ্র, কারা দরিদ্র, কারা নিম্নবিত্ত, কারা উচ্চবিত্ত, এই ক্রাইটেরিয়া গুলো যদি আমরা, এই ডাটাগুলো যদি আমরা কালেক্ট করে নিয়ে আসতে পারি সকলের, আনার পর যদি আমরা সেখানে যাচাই বাছাই করে তারপর যদি আমরা এটি ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে যে জিনিসটি দেখা যাবে যে আমরা যাকে আসলে কার্ডটি দিতে চাই সেই কিন্তু প্রকৃতপক্ষে কার্ডটি পাবে। আর যদি দলীয়ভাবে দেওয়া হয়, বিগত সরকারের আমলে যে জিনিসটি হয়েছে, আমি নিজে সাক্ষ্য দিচ্ছি যে আমাদের গ্রামগুলোতে যেটি হয়েছে, যে এই বয়স্ক ভাতার যে কার্ড ছিল কিংবা প্রেগনেন্সির যে কার্ডগুলো ছিল, এই কার্ডগুলোর বিনিময়ে মানুষের কাছ থেকে 4 থেকে 5,000 টাকা এককালীন নেওয়া হতো এবং পরবর্তী সময়ে এটি করা হতো। তো এই যে এখন যে ফ্যামিলি কার্ডটি দেওয়া হচ্ছে, এটি কিন্তু একটি দীর্ঘমেয়াদী কার্ড, সুতরাং এখানে অনিয়মের সুযোগটা কিন্তু ব্যাপকভাবে রয়েছে। সুতরাং আমি মনে করি সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে যে আমরা যেমন আমরা ভোটার তালিকা প্রণয়ন করি, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ফ্যামিলির যদি আমরা বায়োডাটা কালেক্ট করতে পারি, সেখান থেকে ধাপে ধাপে কিন্তু যাকে যখন দেওয়া প্রয়োজন সেটা কিন্তু আমরা করতে পারবো। একদম স্পষ্ট। আমি এই দুটো মন্তব্য, যেখান থেকে যে পয়েন্টগুলো এসেছে সেগুলো নিয়ে আখতারুজ্জামান বাচ্চু আপনার কাছে আসতে চাই, কারণ জনপ্রতিনিধি হিসেবে, মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে এবং বিএনপির একজন প্রতিনিধি হিসেবে অনেক বড় দায়িত্ব আসলে আপনাদেরকে পালন করতে হবে। সেই জায়গা থেকে কতটুকু প্রস্তুত, কতটুকু স্বচ্ছতা থাকবে, এবং যে আইডিয়াগুলো এখন দিলেন দুজন অতিথি, সেগুলো কতটুকু বিবেচনায় আছে বা রাখবেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ, এবং আমার সাথে বিজ্ঞ আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ। দেখেন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নারীদের, দেশের অর্ধেক জনসংখ্যা নারীদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ডের কথা উনি যে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করে দিয়েছিলেন, এবং এর আগে 2023 সালে যখন 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেন, তখনও সেই কথাটি উনি উল্লেখ করেছিলেন। এবং সরকার গঠনের পরপরই আপনি দেখেছেন বাংলাদেশে পরিবর্তনের সূচনা হয়েছে, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব গঠিত হয়েছে, এবং জনগণ দীর্ঘ বছর ভোট দিতে পারে নাই, তাদের জনগণের সরকার এসে জনগণের জন্য কাজ করবে, সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর এই কার্ডের আসলে আমরা সবকিছু পজিটিভলি দেখি। আসলে আমাদের নেতা তারেক রহমান দেশ গড়ার যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের একটি অংশ নারীদের স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড। দেশের অর্ধেক জনসংখ্যা প্রায় নারী, এবং বেশিরভাগ আর যা পুরুষদের মধ্যে বেশিরভাগই কৃষক। সুতরাং এই দুটো সেক্টরকে বা দুটো বিশাল জনগোষ্ঠীকে সামনে রেখে আমাদের যে পরিকল্পনা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নেওয়ার জন্য নিয়েছেন, সেই জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি। আর এদেশের মানুষ খুবই
সেটি খুব ভালোভাবে নিয়েছেন এবং তারা উপকৃত হবেন। দেখেন এই কার্ড বিতরণ, দেখেন আওয়ামী লীগের আমলের সাথে যদি অন্য কোনো আমল আপনারা মেলান তাহলে এটা অবিচার হবে, অন্যায় হবে। দেখেন আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না, তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিল না, তখন অনিয়ম দুর্নীতির মহোৎসব হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। বিএনপি আসলে আমাদের নেতা তারেক রহমান দেখেন পরিবর্তনের সূচনা করেছেন। ওনার গাড়ি বয়স 14টা গাড়ি ছিল, সেখানে 4টি কমিয়ে নিয়ে এসেছেন, খুব সাধারণ জীবন যাপন করছেন। আমরা জনগণের জীবন নির্বিঘ্নে নিশ্চিন্তে যাতে স্বাধীনভাবে ওনারা স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারেন সেই জন্য মায়েদের নামে ফ্যামিলি কার্ড, এটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং দলীয় দৃষ্টিকোণ থেকে না, একদম প্রান্তিক জনগোষ্ঠী। আমরা এখন পাইলট প্রকল্প শুরু হয়েছে, ইনশাল্লাহ সারা দেশে সেটা শুরু হবে। জি, আপনার এই আশাবাদটা নিয়ে এই অংশের আলাপটা শেষ করে আমি শাখাওয়াত হোসেন শান্ত ছোট্ট একটা মন্তব্য আপনার কাছে জানতে চাই, কারণ আজকে জাতীয় শহীদ সেনা দিবস এবং আমরা কখনোই চাই না যে এরকম কোনো ঘটনা ঘটুক, এরকম কোনো দিবস তৈরি হোক যে দিবসগুলোকে পালন করতে গেলে আসলে আমাদের ব্যথিত হতে হয়। আমরা একটা দীর্ঘ সময় পার করেছি এবং নানা বিচারের কথা আমরা শুনছি। মানে আপনার মনে হয় কি না সঠিকভাবে দায়িত্ব নিয়ে যেভাবে এই শহীদ পরিবারের স্বজনদের এই নিপীড়নের এই ঘটনার বিচার হওয়া উচিত, সেই পথে কি আমরা একটু হেঁটেছি? কোনো সদিচ্ছা, কোনো আন্তরিকতা আপনি দেখেছেন? এটা এই 25 ফেব্রুয়ারি খুবই বেদনাদায়ক একটা দিন বাংলাদেশের জন্য, কারণ সেই দিন বাংলাদেশের অত্যন্ত মেধাবী এবং ভালো চৌকস 57 জন সেনা অফিসার, যাদের অনেককেই তার কিছুদিন আগে বিডিআর হেডকোয়ার্টারে জড়ো করা হয়েছে, ওইখানে ন্যস্ত করে, এবং তারপরে এই 57 জন সেনা অফিসার সহ 54 জনকে হত্যা করা হয়েছে, তারা শহীদ হয়েছেন। এখন এইটায় আওয়ামী লীগ সরকারের সময়, ওই সময় আওয়ামী লীগ শেখ হাসিনার পরিবারের ঘনিষ্ঠ লোক শেখ ফজলুল নূর তাপস ব্যারিস্টার এবং জাহাঙ্গীর কবির নানক, এই দুইজনের ব্যাপারে অনেক সন্দেহজনকভাবে তাদের ভূমিকা ছিল, সেই আলোচনাটা তখনই উঠেছিল। এবং সরকার একদিকে হচ্ছে তাদের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ উঠেছিল, পাশাপাশি এটা ম্যানেজমেন্ট এবং সঠিক সময়ে সেনাবাহিনীর ইন্টারভেন করা, ওইখানে যাদেরকে জিম্মি করা হয়েছিল তাদের উদ্ধার করার যে তৎপরতা, প্রধানমন্ত্রীর ভূমিকা, এই সবগুলোই তখন একটা সন্দেহের জন্ম দিয়েছিল। সেই পরিস্থিতিতে এটার তদন্ত, এমনকি অন্য দেশের বাইরের কোথাও থেকে এর সংশ্লিষ্টতা আছে কিনা সেই প্রশ্ন উঠেছিল, কিন্তু এর তদন্তটা ওইভাবে কিছুই হয়নি। শেখ হাসিনা যেভাবে চেয়েছেন সেভাবেই হয়েছে, তাতে করে শুধুমাত্র বিডিআরের সদস্যদেরকে বিনা বিচারে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে। 16 বছর ধরে তাদেরকে জেলে আটকে রাখা হয়েছে বিনা বিচারে, অনেককে, কারো ট্রায়াল হয় নাই, কিছুই হয় নাই, আটকে রাখা হয়েছে। ফলে এইটা যদি বিডিআরের যে সব সদস্যরা এখানে এই সব কিলিংয়ে যুক্ত হয়েছিলেন, তারা কি উদ্দেশ্যে, কারা যুক্ত করলো, মোটিভটা কি ছিল, এর সঙ্গে বিহাইন্ড দি স্ক্রিন কারা যুক্ত ছিল, সেটা তো বড় একটা তদন্তের বিষয় হওয়া দরকার ছিল। সেই বিষয়টি তদন্তের মধ্যে আসেনি। ফলে শেখ হাসিনা এবং তার সরকার অথবা বিদেশি কোনো গোষ্ঠী এটা যারা ঘটিয়েছে, তারা এটা ঘটানোর পরে শুধুমাত্র বিডিআরের কিছু সদস্যকে ধরে ভিকটিম করা হয়েছে। প্রকৃত অপরাধী বা এর মাস্টারমাইন্ড যারা ছিল, এর পেছনে এই সেনাবাহিনীকে দুর্বল করা, বাংলাদেশকে দুর্বল করা, বিডিআরের নাম বদলে বিজিবি করে বিডিআরের মনোবলকে ভেঙে দেওয়া সহ নানাবিধ এই রাষ্ট্রকে করায়ত্ত করবার জন্য বিদেশি কোনো শক্তি এবং এদেশে তাদের পুতুল যারা ছিল তারা যে ব্যবহৃত হয়েছে, এই বিষয়টা উন্মোচন হওয়া দরকার। যে যদি এটা সত্য না হয় সেটা উন্মোচিত হোক, কিন্তু এই বিষয়ে বিশদ তদন্ত এবং অত্যন্ত স্পর্শকাতর বিবেচনায় যতদূর সম্ভব সমস্ত তদন্ত এনে জাতির সামনে উপস্থাপন করা দরকার এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা, তাদের বিচারের আওতায় আনা। এবং এই যে বিডিআর সদস্য যাদের বিনা বিচারে দীর্ঘদিন আটকে রাখা হলো, তারা যদি দোষী না হয়ে থাকে, তাদের উপর রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার যে অন্যায়টা করেছে তাদেরকে কম্পেনসেট করা বা ক্ষতিপূরণ দেওয়া, এগুলি সময়ের দাবি। ফলে বর্তমান প্রধানমন্ত্রী এর বিচারের জন্য যে নতুন উদ্যোগ নিয়েছেন,
বিচার বিভাগীয় তদন্তের যে উদ্যোগ হয়েছে একদম। এবং এই নতুন উদ্যোগকে স্বাগত আমরা আসলে জানাই। অপেক্ষা করি সকালবেলা প্রধানমন্ত্রী তারেক রহমান যে বক্তব্য দেবেন শ্রদ্ধা নিবেদন শেষে, সেখান থেকে হয়তো আমরা আরও কিছু বক্তব্য পাবো যেগুলো নিয়ে কথা বলার সুযোগ হবে। আমি আরেকটি প্রসঙ্গে যেতে চাই। আজকে ইনফ্যাক্ট গতকালকে, যেহেতু রাত 12টা হয়ে গেছে, গতকালকে এনসিপির একটা সংবাদ সম্মেলন ছিল এবং সেই সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির বক্তব্য ছিল, পাশাপাশি 6 সিটি কর্পোরেশনে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেটা নিয়েও আসলে বক্তব্য ছিল। আমি একটু আখতারুজ্জামান বাচ্চু আপনাকে বলবো অ্যাডভোকেট হুমায়ুন নূরের বক্তব্যটা শুনতে, তাতে করে আপনার সঙ্গে আলাপ করতে একটু সুবিধা হবে। হুমায়ুন নূর, শুরুতে একটা বিষয় একটু বলবেন, মানে 6 সিটি কর্পোরেশনে যে প্রশাসক নিয়োগ করা হয়েছে, দলীয় প্রশাসক, আসিফ মাহমুদ সজীব ভাই এখানে বলছিলেন প্রাইজ পোস্টিং বা এরকম একটা মানে উপহার হিসেবে তাদেরকে এখানে বসানো হয়েছে যারা নির্বাচনে হেরেছেন বা নানা কিছু বলে তিনি বলেছেন যে তাদেরকে আসলে জায়গাটা দেওয়া হয়েছিল। আপনাদের দিক থেকে বিকল্প কোনো পন্থা ছিল কি? মানে 6 সিটি কর্পোরেশনে কারা আসলে থাকতে পারতেন ঠিক এই মুহূর্তে? আপনাকে ধন্যবাদ। দেখেন, না আসিফ না, আমি মাহমুদ- আপনার কাছে আসবো, আখতারুজ্জামান বাবু আপনার কাছে আসবো। আমি একটু অ্যাডভোকেট হুমায়ুন নূরের বক্তব্যটা শুনে আসি, তারপর সেখান থেকে আপনার মন্তব্যটা জানবো। জি, একটু আনমিউট করে নিতে হবে, মিউট হয়ে আছে হুমায়ুন নূর। হ্যাঁ। দুইটা জিনিস আসিফ মাহমুদ সজীব ভাই স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন। একটা হচ্ছে যে উনি বলতে চেয়েছেন যে 6 জন প্রশাসক, ওনারা 6 জনই দলীয় ব্যক্তি এবং তাদেরকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে। 2 জন জাতীয় নির্বাচনে হেরেছে এবং 4 জন নমিনেশন চেয়েছিলেন, তাদেরকে নমিনেশন দেওয়া হয়নি। পাশাপাশি এরা স্থানীয় সরকার নির্বাচনের প্রভাব বিস্তার করবে এবং এর পাশাপাশি উনি বলেছেন যে ওনারা যে নিয়োগ পেয়েছেন সেইটা তো চুক্তিভিত্তিক নিয়োগ, তাই না? কিন্তু সেই নিয়োগের কোনো ডেট দেয়া নাই, অ্যাজ ইফ ওনারা পারপিচুয়াল পিরিয়ডের জন্য ওনাদের নিয়োগ হয়েছে। সমস্যা যেই জায়গাটায় সেটা হচ্ছে যে এই স্থানীয় সরকার নির্বাচন কিন্তু আমরা অভ্যুত্থানের পরপরই চেয়েছিলাম এবং প্রথমে স্থানীয় সরকার নির্বাচন হোক সেটাই চেয়েছিলাম, কারণ স্থানীয় সরকার নির্বাচনে এখানে দলীয় ছোট করে একটা প্রতীকে কথা বলি, নির্বাচন হয় না, এখানে যদি যোগ্য ছোট করে একটা ব্যক্তিরাই তথ্য উঠে দিই, আসে। অ্যাডভোকেট হুমায়ুন, ছোট করে একটা তথ্য দিই। এখানে স্থানীয় সরকার মন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে সিটি কর্পোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেই নির্বাচনটা আগে হবে এবং নিয়ম অনুসারে যদি এখনকার যিনি প্রশাসক আছেন তিনি যদি নির্বাচনে অংশ নিতে চান তাকে পদত্যাগ করেই আসলে অংশ নিতে হবে। তার মানে তারা তো জানে যে কবে তাদেরকে ছাড়তে হবে দায়িত্বটা। কিন্তু স্থানীয় সরকারের তো মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। মানে বাংলাদেশের প্রত্যেকটা স্থানীয় সরকার যেগুলো আছে সেই সরকারগুলো মেয়রদের মানে বেশিরভাগেরই মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ওই যেখানে মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেখানে তো এখনই নির্বাচন দিয়ে দেওয়ার কথা। অন্তত ঢাকার তো আমরা জানি যে মেয়াদ এখন আর নাই, তাইলে সেই জায়গাটা তো উনারা আবার করে দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছেন। জি, স্পষ্ট তো উনারা আগে স্থানীয় সরকার নির্বাচন চান নাই। এটার কারণ হচ্ছে উনারা নির্বাচনের পরে উনাদের দলীয় প্রশাসক বা দলীয় তত্ত্বাবধানে ওনারা এই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে চান বলে আগে ওনারা স্থানীয় সরকার নির্বাচনটা হতে দেন নাই। এইটাই এখন স্পষ্ট। এইখানে দলীয় প্রভাব বিস্তার করা ছাড়া এই 6 জনের 6 জন কোনো যোগ্য ব্যক্তিকে না দিয়ে একেবারে দলীয় কেউ নমিনেশন বঞ্চিত, কেউ নির্বাচনে হেরে গিয়েছে এরকম 6 জনকে যখন পজিশনে বসানো হয় প্রশাসকের পজিশনে, তখন তাদের কর্মকাণ্ড অবশ্যই প্রশ্নবিদ্ধ হওয়ার মতোই ব্যাপার এবং তারা আদতে একটা সুষ্ঠু প্রহসনমূলক নির্বাচন ছাড়া একেবারে নিরপেক্ষ একটা নির্বাচন আয়োজন করবে, এইটা আস্থা রাখাটা খুবই খুবই কঠিন। কারণ এখানে ফিল্ড বলতে কিছু নাই। যে প্রশাসকরা আছেন তারা দলীয় ব্যক্তি, তারা দলের পারপাসই সার্ভ করবেন। হ্যাঁ, মানে বিকল্প কি হতে পারতো আসলে, মানে এর বিকল্প কি হতে পারতো? ধরেন আপনি ওখানে তো নির্দিষ্ট প্রশাসক ছিলেন, তাই না? এই 6টা সিটি কর্পোরেশনের নির্দিষ্ট প্রশাসকরাই ছিলেন। তাদেরকে আপনি নিরপেক্ষ যদি মনে না করেন তাহলে আপনি নিরপেক্ষ দলমত নির্বিশেষে, আমরা তো দেখেছি যে ডক্টর জাহিদুর রহমান ভাই সবসময় বলতেন যে উনি বিএনপি করেন না। এই যে শান্তনু ভাই আছেন উনিও বলেন যে বিএনপিতে উনার কোনো পদ পদবি নাই। তো উনাদের মতো যোগ্য ব্যক্তিরা যাদের কোনো দলে পদ পদবি নাই তাদেরকে বসাইতো। আমি তো বলবো শান্তনু ভাইও যদি বসতেন তাও আমি প্রশ্ন করতে পারতাম না, কারণ উনার দলীয় পদ পদবি নাই। যোগ্য লোকদেরকে যদি না দিয়ে আপনার এই যে আইডিয়াটা এই অংশটা একটু ব্যাখ্যাটা একটু শুনি। স্বাগত শান্ত, মানে আমরা যখন কথা বললাম আমাদের নির্বাচন বিশ্লেষক এবং সাবেক নির্বাচন একজন কমিশনার ডক্টর জকরিয়া, তিনি বলছিলেন যে সাধারণত এগুলো করা হয় যারা নির্বাচনে হেরে গেলেন ঠিকই, কিন্তু তারা সরাসরি এই গণসংযোগের কারণে মানুষের সাথে মিশে গেছেন এবং তারা আসলে নগরীর সমস্যাটা জানেন, ইতোমধ্যে মানুষ তাদেরকে চেনে, সেই সুযোগটা আসলে গ্র্যাব করা। অ্যাডভোকেট হুমায়ুন খুব চমৎকার করে রেফারেন্স হিসেবে আপনার কথাই বললেন, আপনার মতো যারা আছেন তাদের কথা বললেন, একটু ব্যাখ্যা দেবেন? মানে প্রথম কথা হলো মেয়রের পোস্টটা বেসিক্যালি একটা পলিটিক্যাল পোস্ট
এইখানে রাজনৈতিক নেতারাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে মেয়রের দায়িত্ব নেন। তখন কি বলা হয় যে উনি রাজনৈতিক লোক, সুতরাং উনি কেন থাকবেন? এটা রাজনৈতিক। এখন এর আগে ইন্টারিম গভর্নমেন্ট যাদেরকে নিয়োগ দিয়েছিল তারা তাদের পছন্দ মতো দিয়েছে। এখন তারা কি আশা করে যে নির্বাচিত এই সরকার এসে তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করা, জনগণের জন্য যে অঙ্গীকার নিয়ে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে সেই সার্ভিসটা দেওয়া, এইটা যারা আগে ইন্টারিম গভর্নমেন্ট তাদের পছন্দের যেই ব্যক্তিদের নিয়োগ দিয়েছে তাদের দ্বারা এটা করানো সম্ভব না। তাহলে পরিবর্তন অবধারিত ছিল। সেই পরিবর্তনটা যদি 2 মাস পরে নির্বাচন হয় 2 মাসের জন্যই হবে, 1 মাস পরে তফসিল ঘোষণা হলে 1 মাসের জন্যই হবে, কিন্তু পরিবর্তনটা অবধারিত ছিল। এখন পরিবর্তনের পরে কাকে দিবে? এইখানে যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এই সরকারের দৃষ্টিতে পরীক্ষিত এবং মনে করে এরা যোগ্য পারবে, যেমন ধরেন ঢাকা সাউথে কাড়ি দিয়েছে মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে, তিনি অবিভক্ত ঢাকার ডেপুটি মেয়র ছিলেন এবং রাজনৈতিক নেতা হিসেবে পরীক্ষিত, তিনি অযোগ্য হলেন কি করে? উত্তরে কাকে দিয়েছে? ঢাকায় একজন সদ্য নির্বাচন করা এবং জামায়াতের আমিরের মতো একজন শক্ত প্রার্থীর ঘাম ঝরিয়ে দেওয়া নেতা, এইরকম জনপ্রিয় যোগ্য একজন নেতা, সুতরাং তিনি অযোগ্য হলেন কি করে? খুলনায় যাকে দিয়েছে এবং সেইখানে জামায়াতের আমির জয় পরাজয় নিয়েও নানান রকমের কানাঘুষাও আছে। খুলনায় যাকে দিয়েছে তিনি আগে মেয়র ছিলেন এবং বারবার নির্বাচিত করা যোগ্য, সুতরাং যোগ্যতার বিচারে তাদের নিয়ে কাউকে নিয়ে কোনো প্রশ্ন নাই, তারা অতীতে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। এখন দলীয় লোক এই জন্যই তারা দিয়েছে যে একটা সরকার সে তাকেই কোনো একটা জায়গায় বসাবে যে এই সরকারের তাদের যে ভিশন অ্যান্ড মিশন সেই পালসটা ধরতে পারবে, তাদের নীতিমালাটা ক্যারি করতে পারবে এবং ইমপ্লিমেন্টের সক্ষমতা রাখে। আপনার টিউনিং লাগবে তো সরকার এবং যার মাধ্যমে বাস্তবায়ন হবে তাদের মধ্যে যদি প্রপার টিউনিং না হয় তাহলে সরকারের যে মিশন ভিশন যে জনগণের জন্য যে কাজ করার অঙ্গীকার নিয়েছে করবে কি করে? ফলে এইটি ইস্যু না, ইস্যু হচ্ছে যাদের নিয়োগ দিয়েছে তাদের কাজ দেখে যদি সমালোচনার যোগ্য কিছু থাকে যে মনে হয় এটা অন্যায় করছে, আমরা সেটা ধরিয়ে দিই। একদম। আমি একটু অ্যাডভোকেট হুমায়ুনুর শেষ করবেন একটু। অনেকে আসলে সোশ্যাল মিডিয়াতে এভাবে বলছেন যে ছায়া মন্ত্রী পরিষদ, মানে মন্ত্রী পরিষদের অনুকরণে যেরকম একটা ছায়া মন্ত্রিসভা হচ্ছে, আপনারা কি এরকম প্রশাসকের বিকল্প হিসেবে আপনারা ছায়া প্রশাসক হিসেবে থাকতে পারেন কিনা 11 দলীয় জোটের পক্ষ থেকে? জি আচ্ছা, আমরা যেটা বলেছি ছায়া মন্ত্রিসভা করব, যে মন্ত্রিসভার কার্যক্রমগুলো যেখানে যেভাবে যা করা উচিত সেটা যেভাবে পরিচালিত হচ্ছে সেটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আমরা ছায়া মন্ত্রিসভা করব এবং প্রশাসনিক সকল কাঠামোতে যারা দায়িত্বে থাকবেন তাদের কার্যক্রম চেক এন্ড ব্যালেন্সের জন্য আমরা অবশ্যই কমিটি গঠন করব এবং সেটা আমরা অবশ্যই অবজার্ভ করব। সায়ন্ত ভাইয়ের কথার রেফারেন্স আমি একটা কথা বলতে চাই, যে আমি যেই কথাটা বলেছি যে এই যে দলীয় নিয়োগ দলীয় পারপাস সার্ভ করার জন্য এবং স্থানীয় সরকার নির্বাচনকে প্রভাবিত করার জন্য আগে নির্বাচন না দিয়ে সরকার গঠন করার পর বিএনপি নির্বাচন দেওয়ার যে সিদ্ধান্তটা, শান্তনু ভাই কিন্তু একেবারে আমার কথাটাই ইকো করলেন, উনি এক্সপ্লেইন করলেন। যেই রাজনৈতিক কর্মীদেরকে উনি পরীক্ষিত বলছেন তারা কিন্তু জনগণ দ্বারা প্রত্যাখ্যিত। 2টা আসনে নির্বাচন করেছেন, সেই দুইজনই ঘাম ঝরালেও জনগণ তাদেরকে কিন্তু জিতিয়ে আনতে পারেন নাই, কারণ জনগণের কম ভোটেই তারা হেরেছেন। আর অন্যরা তো মনোনয়ন পান না, নিশ্চয়ই দলই বিবেচনা করেছে যে ওনারা নির্বাচন জিতে আসতে পারবেন না। তো এইটা আসলে ভাইয়ের কথায় আমি নিজে যেটা বলেছি সেই কথাটাই আমি বুঝতে পারলাম। বুঝতে পারছি, আপনার বক্তব্যটা স্পষ্ট। আমি এখানে হাসান মাহমুদ, আপনি কিছু যুক্ত করবেন কিনা? জি জি, সেটি হচ্ছে আজকে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে প্রশ্নটি তুলেছেন তিনিই কিন্তু প্রথমে নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন। আমরা 5ই আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি সারা দেশে ইউনিয়ন পরিষদের যে সকল চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনে যারা আসলে পালিয়ে গিয়েছেন সেখানে কিন্তু প্রশাসনের যে সকল কর্মকর্তা ছিলেন তাদেরকে কিন্তু সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। শুধুমাত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সেখানে এজাজ সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছিল, যিনি প্রশাসনের কোনো কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত ছিলেন না এবং উনার যে কি রাজনৈতিক আইডিওলজি সেটি আমরা কখনোই দেখি নাই। সুতরাং আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজকে দলীয় যে প্রশ্নটি উঠাচ্ছেন সেটি তো এজাজকে আমি কেন রাখবো? এজাজ কি প্রশাসনের কোনো কর্মকর্তা, কোনো ডিসি, এডিসি, কোনো কিছুই না। সারা দেশ সেট আপ হয়েছে, যেখানে চেয়ারম্যান গুলো পালিয়ে গিয়েছে সেখানে প্রশাসনের লোক দেওয়া হয়েছে, কিন্তু উত্তরে দেওয়া হয়েছে এজাজকে। এজাজ সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পছন্দের লোক এবং তার দ্বারা নির্ধারিত লোক, সুতরাং তাকে তো সরাবে, এটা স্বাভাবিক। নির্বাচিত সরকার আসছে, সুতরাং তার সেট আপ অনুযায়ী সে রাষ্ট্র পরিচালনা করবে,
এটাই স্বাভাবিক। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রথম আইনটি লঙ্ঘন করেছেন। সেখানে যদি একজন প্রশাসনের কাউকে দেওয়া হতো, অ্যাডমিন ক্যাডার থেকে কাউকে দেওয়া হতো বা অন্যান্য ক্যাডার থেকে দেওয়া হতো, তাহলে কিন্তু আজকে হুমায়রা নূর আপু যে প্রশ্নটি উঠিয়েছেন সেটাই যৌক্তিকতা থাকতো। অ্যাডভোকেট হুমায়রা নূর। হাসান ভাই, আমি কিন্তু আপনি যে প্রস্তাবনাটা বলেছেন যে যোগ্য ব্যক্তিকে এই জায়গায় বসানো, রাজনৈতিক শান্তনু ভাই বলেছেন রাজনৈতিক ব্যক্তি দিয়েই এই মেয়রের জায়গাটা চলবে, সেখানে আমি যেটা বলেছি সেটা হচ্ছে জনগণের প্রতিনিধি দিয়ে চলবে, এবং আপনি বলেছেন যোগ্য ব্যক্তি ওখানে যাওয়ার কথা ছিল, আমি কিন্তু সেই কথাটাই বলেছি। বুঝতে পারছি। আমি আসলে দুজনের বক্তব্যটা স্পষ্ট। আমি এই জায়গায় হ্যাঁ আমি নিশ্চয়ই পরবর্তীতে আবারও আসবো এই জায়গা থেকে। আখতারুজ্জামান বাচ্চু, আপনি শুনলেন দুজনের কথা, অ্যাডভোকেট হুমায়রা নূর এবং হাসান মামুন। দিন শেষে একটা বিষয় আসলে সবাই প্রত্যাশা করে যে দলীয় প্রশাসক হলেও দলীয়করণটা হবে না। মানে আপনি কি কোনো আশাবাদ দিতে পারেন, কোনো পর্যবেক্ষণ দিতে পারেন, এবং যারা যে কথা বললেন সেই জায়গা থেকে কোনো ব্যাখ্যা দিতে পারেন? আমি আসলে আপনার প্রশ্নটা ঠিক মতো শুনতে পারি নাই। আচ্ছা, আমি আরেকবার বলি। হুমায়রা নূরও বলছিলেন, দুজনের কথার মাঝে আপনার কথা হারিয়ে গেছে। আচ্ছা, আমি আপনাকে একটু রিপিট করি। আমাদের যে 6 সিটি কর্পোরেশনে, সেখানে বিএনপির পক্ষ থেকে আমরা দেখলাম প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে এবং একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী স্পষ্ট করেছেন 6 জন প্রশাসক, দলীয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এটা নিয়ে আসলে এনসিপির পক্ষ থেকে একটা অভিযোগ হয়েছে, যারা নির্বাচনে হেরে গেছেন, জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছেন, তাদেরকে আসলে পুরস্কার হিসেবে এখানে বসানো হয়েছে, কিংবা যাদেরকে নমিনেশন দেয়নি। এবং এরও একটা ব্যাখ্যা কিন্তু তাদের দিক থেকেও উল্লেখ করা হয়েছে, যেটার একটা ব্যাখ্যা হাসান মামুন দিয়েছেন যে এই নিয়মটা সবার আগে ভেঙেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মানে পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? জি দেখেন, আমি হুমায়ুন নূরকে একটি প্রশ্ন করতে চাই যে এজাজ আহমেদ উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ছিলেন, উনি কোন নির্বাচনে জিতে এসেছিলেন বা কতটা জনপ্রিয় ছিলেন, ওনার কতটা অভিজ্ঞতা ছিল, চিনতেন কিনা, জানতেন কিনা, উনি কোন জায়গার প্রশাসক ছিলেন কিনা, কোন সরকারের কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কিনা, বা উনি কোথাও নির্বাচিত ছিলেন কিনা। আমার এই প্রশ্নটা ওনাকে আমি করলাম। দ্বিতীয়ত হলো যে দেখেন, আমাদের সায়ন্ত সাহেব যথার্থই বলেছেন। দেখেন, এখানে আব্দুল সালাম সাহেব ডেপুটি মেয়র ছিলেন, তারপর মানে ওনার অনেক অভিজ্ঞতা রয়েছে, এখানে সিটি কর্পোরেশন অনেক কাজ করেছেন। আপনারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে প্রশ্নটি করেছেন, সব কিছুর ব্যত্যয় ঘটিয়ে উনি যে কাজগুলি করে গিয়েছেন, সবচেয়ে বিতর্কিত কাজগুলি করে গিয়েছেন, এবং ওনার মুখে আসলে এই প্রশ্নটা করা মানে অনেকটা আমার মুখে বলা উচিত কিনা আমি জানি না, ভূতের মুখে রাম নামের মতো। আসলে আমরা একসময় দেখতাম যে সমালোচনার জন্য সমালোচনা করা, একটি যখন বাজেট পেশ করা হতো আগেই ব্যানার বানিয়ে রাখা হতো সেটার বিরোধিতা করা, মানে বাজেট কিন্তু পরেও নাই, বাজেটে কি আছে বা নাই। এখন বিষয়টা হলো যারা প্রশাসক নিয়োগ হয়েছেন তারা যথেষ্ট দক্ষ, অভিজ্ঞ, এবং একটি সরকার গঠিত হয়েছে। সেই সরকারটি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার। এখন দেখেন, সিটি কর্পোরেশন যদি প্রশাসক না থাকে, আমাদের মাননীয় মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী উনি যথার্থই বলেছেন খুব দ্রুত স্থানীয় সরকার নিয়োগ দিবেন, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দিবেন। নির্বাচনের আগে আপনার এই সিটি কর্পোরেশন গুলো দেখেন, মেগা সিটি, ঢাকা হলো মেগা সিটি, দুটি সিটি কর্পোরেশন, এবং যেগুলিতে আখতারুজ্জামান বাচ্চু, আসলে কেন এটা বলা হচ্ছে জানেন? মানে আমাদের পূর্ব অভিজ্ঞতা ভালো না, আমাদের জনগণ মানে নানা রকমের দুর্নীতি দেখে অভ্যস্ত হয়ে গিয়ে এখন বিশ্বাস করতে তাদের কষ্ট হয়। তো এই জায়গা থেকে আপনি কিভাবে আশাবাদটা দিতে পারেন যে দলীয়করণ হবে না? দেখেন, আপনি যদি আমাদের জিয়াউর রহমানের শাসনামল দেখেন, দুর্নীতি ছিল না। আমাদের বেগম খালেদা জিয়ার শাসনামল দেখেন, দুর্নীতি ছিল না। আপনি দেখেন এখন আমাদের নেতা তারেক রহমান যেন আরেক জিয়াউর রহমান, রাষ্ট্র ক্ষমতা গ্রহণের সাথে সাথে যে পরিবর্তনের সূচনা করেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স উনি ঘোষণা করেছেন, এবং রাষ্ট্রের ব্যয় সংকোচনের নীতি ঘোষণা করে এবং জনগণের কল্যাণে কাজ করার জন্য, দেশ গড়ার প্রত্যয় নিয়ে উনি কাজ করছেন। এখন আপনারা যদি মর্নিং শোজ দ্য ডে, উনি শুরুতেই যে সূচনা করেছেন, সারা দেশের মানুষ যেখানে প্রশংসা করছেন, আমাদের হুমায়রা নূররা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনারা আসলে ওই যে এখন তো ওনারা ওয়েস্টিনে হাঁস খেতেন, এখন ওয়েস্টিনে হাঁস খাওয়া বন্ধ, এখন কিছু বলতে হবে, একটা বলার জন্য বলা, বিরোধিতার জন্য বিরোধিতা করা। আমরা চাই সমাত্র নিয়োগ হয়েছেন, তারা যথেষ্ট অভিজ্ঞ, তাদের কাজ
ভালো যদি হয় সেই কাজ দেখে, তাদের কর্ম দেখে মূল্যায়ন করুক, সমালোচনা করুক। আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা প্রত্যাশা করি, আমাদের ভুল একদম। ত্রুটি আমি ধরিয়ে আমি দিলে এখান থেকে সেটা আবারও প্রত্যাশা করি। কিন্তু আলাপ শুরু শুধু করব। আমি সমালোচনার একটা স্বার্থে সমালোচনা, হ্যাঁ আমি just পদ্ধতিতার আরেকটু স্বার্থে ছোট আমি করে আমি বলতে বিরতি চাই। থেকে এসে আপনার মন্তব্যটা নিই, মানে বিরতিতে যেতেই হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে নিশ্চয়ই আলাপটা করব এবং একই সঙ্গে জানার চেষ্টা করব। আজকে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছিল তৃতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, তাহলে দ্বিতীয় রাজনৈতিক দল প্রধান সেটা কে? যদি সেটা জামাত আপনারা মিন করে থাকেন, তাহলে জামাতের মধ্যে থেকে আসলে তৃতীয় শক্তি কিভাবে 11 দলীয় জোটের মধ্যে থেকে আপনারা হচ্ছেন একটু জানার চেষ্টা করব। ছোট একটা বিরতির পর ফিরে এসে দর্শক 71 জনেরা আপনারা আছেন, একটা ছোট্ট বিরতির পর ফিরছি। আপনার বক্তব্যটা শেষ করবেন এবং স্বাগত শান্ত, আপনি আলোচনায় আছেন, যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে একটি পরিবর্তনের জনগণের সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। শহীদ জিয়ার আমলে যেরকম দুর্নীতিমুক্ত ছিল বাংলাদেশ, বেগম খালেদা জিয়া যেরকম জনকল্যাণে কাজ করেছেন, আমাদের নেতা তারেক রহমান, আমি যে কথাটি বলতেছিলাম, যেন আরেক জিয়াউর রহমান বাংলাদেশে দুর্নীতি এবং দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস, এগুলোর বিরুদ্ধে উনি জিরো টলারেন্স, মাদক, এই দেশটিকে উনি এগিয়ে নিতে চান একটি অনন্য উচ্চতায়, এবং সেটির সূচনা করেছেন। আপনি দেখেছেন সরকার গঠনের পরে উনি যে পদক্ষেপগুলো নিয়েছেন, সর্বমহলে দেশ বিদেশে সে সমাদৃত হয়েছে। আমরা আসলে দুর্নীতি রোধ করে, দুর্নীতির দেখেন আওয়ামী লীগ একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল, এদেশের টাকা সব বিদেশে পাচার করেছে। এখন মানে আমাদের কাঁধে যে আমরা যে ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, আমরা যে দেশটিকে পেয়েছি, এটা বিনির্মাণ করতে চাই, পুনর্গঠন করতে চাই, ওই দেশটা গড়তে চান। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশ গড়ার যে মহাপরিকল্পনা, তারই অংশ হিসেবে আপনার এই যে 9টি উল্লেখযোগ্য নির্বাচনী ইশতেহারে যে 9টি বিষয় ছিল, 9টির মধ্যে আপনার একটি অন্যতম ছিল নারীদের স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড, তারপরে যে দুর্নীতি রোধ, তারপর কৃষক কার্ড, এসবের মধ্যে আমরা আসলে প্রশাসক যাদের নিয়োগ হয়েছে, আমরা তাদের কাজ আমরা প্রত্যাশা করি তারা আমাদের নেতা তারেক রহমানের যে দেশ গড়ার পরিকল্পনা, সেটি এগিয়ে নিয়ে যাবেন। আর আমাদের মহাসচিব বলেছেন খুব দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিবেন। তার আগ পর্যন্ত আমরা তাদের কাজগুলো দেখব, কাজ দেখে যদি কোনো গঠনমূলক সমালোচনা কেউ করেন, আমরা সেটা সাদরে গ্রহণ করব। আমরা আমাদের ভুল ত্রুটিগুলি ধরিয়ে দিলে আমরা গ্রহণ করব, কিন্তু আমরা প্রত্যাশা করব সবেমাত্র ওনারা ওনাদেরকে নিয়োগ দেওয়া হয়েছেন, ওনারা কি কাজ করেন, ভালো না মন্দ, সেটি দেখে বিবেচনা করে তারপর সমালোচনা করবেন। সমালোচনার স্বার্থে সমালোচনা না। আমি বোধহয় আপনি শেষ করেছেন, তাই তো? জি, অ্যাডভোকেট হুমায়ুন নূর, জি, আপনি কিছু বলতে চাচ্ছিলেন। খুব সম্ভবত ব্যান্ডউইথের প্রবলেম এটা। হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? যে ইস্যুটা আপনি ভাই বলছিলেন, সমালোচনার খাদের সমালোচনা। জি, আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে কেবল শুনতেই পাচ্ছি, কারণ ব্যান্ডউইথে বোধহয় একটু সমস্যা হচ্ছে, যে কারণে আপনাকে দেখতে পাচ্ছি না। জি, বলুন। আচ্ছা, আমরা সংযোগটা পুনর্স্থাপন করি, অ্যাডভোকেট হুমায়ুনুর, আমরা পুনর্স্থাপন করে আমি হাসান আল মামুন আপনার কাছে একটা বিষয়টি জেনে নিতে চাই। মানে বলা হচ্ছে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা, এই বিষয়টা আসলে সংসদে নির্ধারিত হবে। মানে বাস্তবিক যে প্রেক্ষাপট দেখতে পাচ্ছেন, দলীয় প্রতীক নাকি নির্দলীয়, কি বলেন, কোনটা হওয়াটা আসলে? এটা বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। যদি দলীয় প্রতীকে নির্বাচনটা দিতে চায়, তাহলে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, এবং সবকটা ইউনিয়ন, উপজেলা, পৌরসভায় প্রত্যেকটাতে 2 জন থেকে 3 জন করে বিদ্রোহী থাকবে। কেননা এবারের নির্বাচনটা খুবই এক্সপেক্টেড ছিল যে বিএনপি সাংগঠনিকভাবে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, বর্তমানে উনি বিদেশ থেকে এসেছেন, ভালোভাবে খুব পার্টিটাকে উনি মানে প্যাট্রোনাইজ করবেন, কিন্তু আমরা দেখেছি যে 70-এর অধিক সেখানে এই বিভিন্ন আসনে কিন্তু বিএনপিরই বিদ্রোহী ছিল। এটা কিন্তু বিএনপি কে যেমন তার সাথে জোট সঙ্গী যারা ছিলেন তাদেরকে ব্যাপকভাবে অস্বস্তিতে ফেলেছিল, এবং তাদের দলকেও বিভিন্ন জায়গায় তাদেরকে বহিষ্কার করেও কিন্তু নামানো যায় নাই। সুতরাং দলীয় প্রতীকে যদি বিএনপি কোনোভাবে আগামী নির্বাচনে জাতীয় সংসদে উঠুক, কিন্তু আমি বলবো যে দলীয় প্রতীকে কোনোভাবে স্থানীয় সরকার নির্বাচন করার এই ধরনের সিদ্ধান্ত যদি বিএনপি নেয়, তাহলে তার পার্টির জন্য ব্যাপকভাবে ক্ষতির কারণ হয়ে যেতে দাঁড়াতে পারে। আচ্ছা, অ্যাডভোকেট হুমায়ুনুর, সরি, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আখতারুজ্জামান বাচ্চু ভাই যে কথাটা বলছিলেন যে সমালোচনার খাতিরে সমালোচনা কিনা, বেসিক্যালি আমরা আগেও বলেছি, এখনো বলছি যে সরকারের কাজের চেক এন্ড ব্যালেন্স করা, সেটা আমরা
করতেই থাকবো, এবং এইটাই আমাদের রাজনীতি। যেটা ভালো সেটাকে অবশ্যই ভালো বলবো, সেটা আমি তাতে কোনো দ্বিধাবোধ করি না। ভালো কাজে সহযোগিতাও করব, খারাপ কাজ যেটা মনে করি সেটাকে বলবো। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে উনি বলছিলেন যে উত্তরের প্রশাসক নিয়োগ নিয়ে, দেখেন উপদেষ্টা পরিষদে ইন্টারিম গভর্নমেন্টে কেউই কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তখন এনসিপিরও কেউ ছিলেন না। উনি যখন এনসিপি জয়েন করেছেন, এখন উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু দলীয় বক্তব্য। উনি ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কি কর্মকাণ্ড সেইটার সাথে এনসিপির কর্মকাণ্ড বা সিদ্ধান্ত বয়ান কোনোটাই মিলানোর সুযোগ নেই। এটা আমরা ভিতরে কথা বলে মানে সিদ্ধান্ত নেই, তো এনসিপির এটা আসিফ আমরা মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তি সেই আসিফ মাহমুদ জিনিসটাই- সজীব ভুঁইয়ার যে দর্শন সেটা আলাদা। কারণ দেখুন আসিফ মাহমুদ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন কিন্তু যে কথাগুলো শুধুমাত্র বলছেন সেটা এনসিপির, NCP-র হ্যাঁ হয়ে বলছেন। আমি 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 একটা জিনিস বলি, মানে এটা বোধহয় বারবার মনে করে দেওয়া প্রয়োজন। আমরা যখন নাহিদ, সার্জিস, হাসনাতকে নিয়ে কথা বলি, হ্যাঁ তারা এনসিপির বটে, কিন্তু তাদের আরেকটা পরিচয় ছিল, তারা জুলাই আন্দোলনের ভিডিও বার্তা দিয়ে মানুষদেরকে উজ্জীবিত করা, বার্তা দেয়া, তখন থেকে তারা একটা ফিগার হয়ে দাঁড়িয়েছে। কাজে তারা যদি এখন এনসিপিতে ঢুকে একটু ভুল বয়ান দেয়, তখন কিন্তু বড় আকারে প্রশ্নটা ওঠে আর কি। জি, না, অনেক বয়ানই ওনারা কিন্তু ব্যক্তিগতভাবে দিয়েছেন, সেটা নিয়ে অনেক সময় প্রশ্ন এসছে। যখন একটা সংবাদ সম্মেলনে কোনো আলাপ হয়, তখন কিন্তু সেই আলাপটায় দলীয় সিদ্ধান্তটাই প্রকাশিত হয়, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু আজকে সংবাদ সম্মেলনে যে কথাগুলো বলেছে এটা দলীয় সিদ্ধান্ত এবং দলীয় আলাপ আলোচনায় উঠে এসছে। সেই জায়গাটাই আমি স্পষ্ট করতে চাচ্ছি, এবং আমাদের কনসার্নের জায়গাটা আবারও আমি সুস্পষ্ট করি। সেই জায়গাটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সরকার প্রভাবিত করবে কি না, নাকি নিরপেক্ষ একটা নির্বাচন হওয়ার সুযোগ দিবে, সেই জায়গাটাই জনগণ দেখতে চায়। দেখতে চায়। আমি আপনার বক্তব্যটা, জনগণ তাদেরকে হ্যাঁ mandate বক্তব্যটা দিয়ে একেবারে দিয়েছে কিনা, স্পষ্ট। আমি হাতে আরো সেটা- কিছু বিষয় রয়েছে, সেগুলো নিয়েও কথা হবে। 1 মিনিট হুমায়ুনের এই প্রশ্নের 1 মিনিট আমি 1 মিনিটের মধ্যে। জি বলতে চাই। জি, দেখেন, বিএনপি কিন্তু জনগণের ক্ষমতায়নে বেশি, জনগণের ভোটাধিকারে বিশ্বাস। বিএনপি যে সরকার গঠন করেছে সেটা কি কোনো প্রভাব বিস্তার করে অন্য কেউ বসিয়ে দিয়েছে? জনগণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপিকে দিয়েছে। সুতরাং 6 সিটি কর্পোরেশনে যে নির্বাচন হবে সেখানেও বিএনপির জনগণের ভোটেই নির্বাচিত হবে ইনশাআল্লাহ, এবং খুব দ্রুতই আমাদের স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বলেছেন দ্রুতই নির্বাচন হবে, এবং আপনারা দেখতে পাবেন যে বিএনপি বিপুল ভোটে যেভাবে সরকার গঠন করেছে স্থানীয় সরকার নির্বাচনে সেভাবে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আসলে একটা ইতিবাচক দিক হচ্ছে স্বাগত হোসেন শান্ত, এখন আমরা আসলে প্রতিবাদ করতে পারছি সরকারের বিরুদ্ধে। কোনো সিদ্ধান্ত হলে সেটা নানাভাবে আসলে বিরোধী পক্ষ যারা আছে তারা বলতে পারছে, গণমাধ্যমে এসে বলতে পারছে, সংবাদ সম্মেলনে বলতে পারছে, যেটা আসলে একটা দীর্ঘ সময় ছিল না। মন্দের ভালো হিসেবে এটা তো সবার আগে রাখা যায়। আরেকটা বিষয় একটু বলবেন, যেটা আসলে হাসানাত মামুন খুব স্পষ্ট করে বলছিলেন যে দলীয় প্রতীকে যদি স্থানীয় নির্বাচনটা হয়, বিএনপি আসলে বড় রকমের ক্ষতির মুখে পড়তে পারে বা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আপনার অভিজ্ঞতা কি বলেন? না, হাসানাল মামুন তো শুধু বিএনপির লাভ ক্ষতির কথা বলেছে। এটা শুধু বিএনপির লাভ ক্ষতি চিন্তা করে তো আর সিদ্ধান্ত নেওয়া যায় না। সিদ্ধান্ত নিতে হবে দেশের গণতন্ত্রের, স্থানীয় সরকার ব্যবস্থা এবং নির্বাচনের মানদণ্ডের লাভ ক্ষতি নিয়ে। সেই বিবেচনায় এই স্থানীয় সরকার নির্বাচনটা যখন আওয়ামী লীগ প্রতীকে শুরু করে, তখন বিএনপির বিরোধিতা করেছে, আমরা এর সমালোচনা করেছি, এবং তার খেসারত এই দেশের রাজনীতিবিদদের, স্থানীয় সরকার পর্যায়ের নেতৃবৃন্দের দিতে হয়েছে। এমনকি আওয়ামী লীগের নিজেরা খুনি করে একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে 116 জন খুন করেছিল নিজেরাই। সুতরাং এমনকি এইখানে অতীতে স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনে একটা সুযোগ ছিল যে স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তি যারা সরাসরি কোনো দলের নেতা নয়, পদধারী নয়, কিন্তু এলাকায় জনপ্রিয় এবং গ্রহণযোগ্য, তারা নির্বাচন করার সুযোগ পেতেন। যখনই প্রতীকের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন চলে আসলো, তখন ওই যে গ্রহণযোগ্য মধ্যপন্থী কিছু মানুষের যে কিছুটা সুযোগ ছিল সেটা একেবারেই তিরোহিত হয়ে গেল। সেই জন্য বাংলাদেশের স্থানীয় সরকার পর্যায়ে স্থানীয় লোকদের যাদের গার্ডিয়ানশিপ আছে, যাদেরকে মানুষ গ্রহণ করে, সে দলীয় হোক বা নির্দলীয় হোক, সেই সুযোগটা থাকা দরকার। সেই জন্য স্থানীয় সরকার নির্বাচন দেশের স্বার্থে, স্থানীয় সরকার ব্যবস্থার স্বার্থেই প্রতীকী হওয়া উচিত নয়, এই কথাটা বিএনপির পক্ষ থেকেই বহুবার বলা হয়েছে। সুতরাং এখন আমরা প্রত্যাশা করি একটা সামগ্রিকভাবে সবাই মিলে এমন একটা সিদ্ধান্ত নিয়ে প্রতীকটাকে স্থানীয় সরকার ব্যবস্থা থেকে তুলে নেওয়া, যেখানে ব্যক্তি তার পরিচয়ে নির্বাচন করবেন। সেইখানে দলের একটা মানে আনঅফিসিয়াল সমর্থন তো থাকবেই, সেটা থাকতেই পারে, অতীতও ছিল, কিন্তু ওই সমর্থনের বাইরে অনেকে যাতে নির্বাচন করার সুযোগ পান, যেখানে কোনো দলের
প্রতীক নিয়ে দলের সুবিধা গ্রহণ করে যোগ্য লোককে পরাজিত করে কোনো অযোগ্য লোক নির্বাচিত হয়ে আসবে গণতন্ত্রের সুযোগ নিয়ে, সেই ব্যবস্থাটা স্থানীয় সরকার ব্যবস্থা একদম, উচিত। মানে এখন আসলে সংসদের উপরে ছেড়ে দেওয়া উচিত, কারণ দেখা যাক কোন সিদ্ধান্ত হয়, সেটা নিয়ে নিশ্চয়ই পরবর্তীতে আলাপ করার সুযোগ হবে। অনেক ধন্যবাদ, আপনারা আছেন। আমরা আসলে বিরতি থেকে ফিরে এসে আরেকটি ইস্যুতে কথা বলতে চাই, কারণ রাজনৈতিক আলাপ অনেক হয়েছে, কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে ইনফ্যাক্ট সোমবারে আমরা দেখেছি সরোয়ার্দী উদ্যানে একটা অভিযান হয়েছে। সেই অভিযানে পুলিশ আসলে সাংবাদিক এবং একই সঙ্গে কিছু শিক্ষার্থীর উপরে হামলা করেছে বলা যায়, বা মারধর করেছে, এবং অভিযানের এক পর্যায়ে ছবিগুলো ভাইরাল হয়েছে। পরবর্তীতে 4 পুলিশ সদস্যকে প্রত্যাহারও করতে হয়েছে। আমাদের আসলে অভিযানের ধরন বদলানোর প্রয়োজন কিনা, আমরা কি শিখলাম, সেটা নিয়ে একটু কথা বলবো ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ৭১ জানালে আরও একবার আকিব হাসান আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমাদের সঙ্গে আমাদের অতিথিরা রয়েছেন। আমি একটু আখতারুজ্জামান বাচ্চু আপনার কাছে আসতে চাই। নিশ্চয়ই আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন রাজধানীর সরোয়ার্দী উদ্যানে মাদক বিরোধী একটা অভিযান চলছিল, এবং এটা সাধুবাদ জানানোর প্রয়োজন যে মাদকের মতো একটা ইস্যুটাকে সামনে এনে সেখানে অভিযান চালিয়ে একটা ব্যবস্থাপনা তৈরি করা, এটা অবশ্যই কাম্য। কিন্তু আমরা জানি যে মাদকের বিরুদ্ধে অভিযান, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান এবং মাদকাসক্ত যারা তাদের বিরুদ্ধে অভিযান, 3টে অভিযান এক ধরনের তো হতে পারে না। কারণ যারা আসলে মাদকাসক্ত যদি সত্যিই থেকে থাকে তাদেরকে তো বেধড়ক পিটিয়ে আসলে ঠিক করা যাবে না, তাদের জন্য দরকার কাউন্সিলিং সহ নানা কিছু। কিন্তু আমরা যে পরিস্থিতি দেখলাম এটা তো কাম্য ছিল না। পুলিশের মনোবল নিয়ে একটা প্রশ্ন ছিল যে তারা আসলে যে পরিমাণ ট্রমার মধ্যে দিয়ে গেছে ফিরে আসাটা তাদের জন্য প্রয়োজন ছিল, কিন্তু তারপর এরকম দৃশ্য তো আসলেই মানুষের মধ্যে একটা নেতিবাচক ভাবনা দেয়। কোথায় গিয়ে মনে হচ্ছে আসলে সংশোধনের প্রয়োজন আছে, কাজটা কোথায় করতে হবে আসলে? দেখেন, আমাদের সব জায়গায় সংশোধনের প্রয়োজন আছে, সর্বক্ষেত্রে। আসলে আমাদের আসলে যে অবস্থা, সবকিছু প্রশাসন, রাষ্ট্রযন্ত্র, ব্যক্তি, মানসিকতার পরিবর্তন সব জায়গায় প্রয়োজন। আপনারা দেখেছেন পুলিশ বাহিনী নির্বিচারে মানুষকে গুম করেছে, খুন করেছে, সব জায়গায় অতিরিক্ত বল প্রয়োগ করেছে। সেটা থেকে বেরিয়ে আসতে হবে। এখানে যেটা সরোয়ার্দী উদ্যানে যে অভিযানটি হয়েছে মাদক বিরোধী অভিযান, কিন্তু মাদক বিরোধী অভিযানের ক্ষেত্রে এখানে দেখা গেছে যে বল প্রয়োগ করা হয়েছে, সাংবাদিক এবং শিক্ষার্থী আহত হয়েছে। এটা 4 জনকে প্রত্যাহার করা হয়েছে। আমি প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ঘটনায় আমরা আইনানুগ ব্যবহার, আইনের মানে যথাযথ ব্যবহার আমরা প্রত্যাশা করি। এখানে কোনো ব্যত্যয় যেটা ঘটেছে সেটার আইনানুগ ব্যবস্থা, যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা। আরেকটি বিষয় আপনি যেটা বলছিলেন যে কাউন্সিলিং, দেখেন পুলিশের মনোবল ভেঙে গেছে। পুলিশকে রাষ্ট্রের যারা ক্ষমতায় ছিলেন, জোরপূর্বক যারা ক্ষমতায় ছিলেন, পুলিশকে তারা নিজেদের দলীয় স্বার্থে দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে। পরিপূর্ণ আসলে পরিবর্তনটা আসলে একদিনে সম্ভব না। পুলিশে দেখেন নতুন করে বিএনপি সরকার নিয়োগ দেয় নাই, বা অন্তর্বর্তী সরকারও নিয়োগ দিতে পারে নাই। আর এই প্রক্রিয়াটাও মানে সময় সাপেক্ষ। আপনি ধরুন পুলিশে নিয়োগ দিলেন, তার প্রশিক্ষণ, বিভিন্নভাবে তাকে গড়ে তোলা সময় সাপেক্ষ। সেটা তো আমরা আশা করব যে আগামীতে যে পুলিশ বাহিনী হবে সেটা জনবান্ধব পুলিশ বাহিনী হবে, জনবান্ধব হবে, এবং জনগণের মানে তাদের যে অতীতের ভুল ত্রুটিগুলি আছে সেগুলি সংশোধন করে জনস্বার্থে কাজ করবে না। আর বল প্রয়োগের জায়গাটা সংকুচিত হয়ে আসবে, এবং এভাবে মানে বিচার বিবেচনাহীন বল প্রয়োগ কোথাও হবে না। আমরা চাই যে মানুষ, জনগণ, আসলে আমরা তো জনাব আখতারুজ্জামান বাচ্চু, আমরা সবাই চাই, কিন্তু সেই চাওয়াটা পূরণ হবে কিভাবে, কোথায় গিয়ে কাজটা করতে হবে সেটা হচ্ছে। আজকে আমি যতদূর জানি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন মানে কিছু পুলিশ ধরেন সদস্য নিয়োগ দিবেন ২৫০০-এর মতো, যতদূর আমার এক্সাক্ট ফিগারটা মনে নাই। এবং পর্যায়ক্রমে আমরা পুলিশ সদস্য নিয়োগ দিয়ে তাদেরকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আবার আপনি যেটা বললেন যে বিভিন্নভাবে মানে রাষ্ট্রের জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা, জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা। হাসানুর রহমান, ছোট একটা মন্তব্য নিব, কারণ মানুষ আসলে এই অনুভূতিটা পেতে চায় যে পুলিশ তাদেরকে সুরক্ষা দেবে, কিন্তু মুশকিল হচ্ছে কিছু কিছু ছবি যখন ফেসবুকে আমরা দেখি, ভিডিও দেখি, তখন সেই প্রত্যাশাটা ভেঙে পড়ে। মানে আপনার দিক থেকে কি বলবেন? একটু বল প্রয়োগ যেটা হয়েছে, লাঠিচার্জ, এটি খুবই অন্যায় হয়েছে। আর আমি আপনাকে একটু বলি, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2012 সালে ভর্তি হই, তখন কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যান ছিল মাদক এবং অপরাধের একটি অভয়ারণ্য। পরবর্তী সময় আমরা দেখি যে 2014-15 সালের দিকে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় এই উদ্যানের যে মাদক কারবারি বা বিভিন্ন সিন্ডিকেট ছিল এটি মোটামুটি অবমুক্ত করা হয়েছিল, এবং উদ্যানটাকে মোটামুটি একটা কন্ট্রোলের ভিতরে নিয়ে আসা হয়েছিল। এখানে সন্ধ্যার পরে আমরা আগে যেটি দেখতাম বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায়, যে মাগরিবের আজানের পরপরই উদ্যানের গেট লাগিয়ে দেওয়া হতো এবং ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হতো না।
কিন্তু আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি যে উদ্যানে কেউ প্রবেশ করছে এবং সেখানে আসলে মাদক সেবনের ঘটনাও ঘটছে, এবং আমাদের যে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাকে উদ্যানের ভিতরে আসলে ছুরিকাঘাত করে মারা হয়েছিল, ছেলেটার নাম আমার মনে আসছে না এই মুহূর্তে, ছাত্র দলের এবং আমাদের ছাত্রদিকের পরিষদের এক সময় কর্মী ছিল। তো সেই জায়গা থেকে আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে সারা দেশে অভিযান চলুক মাদকের বিরুদ্ধে, কিন্তু জনগণকে এই ধরনের সাংবাদিক এবং যারা অনেকে সন্দেহের বশীভূত হয়ে যে লাঠিচার্জ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এটি আসলে অন্যায়। যদি তারা অপরাধ করে থাকে সেটি আইনের যে বাধ্যবাধকতা আছে, যে শৃঙ্খলা আছে বা সিস্টেম আছে, সেই আইনের মাধ্যমে তাদেরকে আইনের হাতে সুপর্দ করা হোক, কিন্তু এই ধরনের লাঠিচার্জ কোনোভাবেই কাম্য নয়। খুব স্পষ্ট বক্তব্য। অ্যাডভোকেট হুমায়ুনুর, একটা সমস্যা হচ্ছে কিনা, মানে পুলিশ বাহিনীর সঙ্গে যখন কথোপকথন হচ্ছিল এবং একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে বেধড়ক পেটানোর ছবিটা আমরা দেখলাম। এখন আমরা কখনো কখনো এরকম হয় যে সোশ্যাল মিডিয়াতে কোনো একটা অংশের খণ্ডিত চিত্র দেখি এবং সেটা দিয়ে আমরা বিচার করি। তার মানে পুলিশের ভূমিকাটা কী ছিল এবং যিনি কথা বলছিলেন তার ভূমিকাটা কী ছিল, এই সমস্ত বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য আপনার দিক থেকে কোনো আইডিয়া থাকবে কিনা, কোনো ধারণা আপনি দেবেন কিনা? আচ্ছা, প্রথমত একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে আমরা যে পুলিশ প্রশাসন, সেই প্রশাসনের যে পুলিশ প্রশাসন আমরা 2004 সালে আমি আসলে খুব ভালো লাগতো যদি একটু অ্যাডভোকেট হুমায়ুনুরের কথা পুরোপুরি শুনতে পেতাম। ব্যান্ডউইথের কারণে কথাটা কেটে যাচ্ছে, দেখি সংযোগটা পুনঃস্থাপন করা যায় কিনা। একই প্রশ্ন আপনার কাছেও জনাব শাখাত হোসেন শান্ত, মানে ছোট ভিডিও দেখে আমরা প্যানিক হয়ে যাচ্ছি। হ্যাঁ, ছোট ভিডিও দেখে এখানে আসলে যেহেতু এটা একটু অভিযোগ উঠেছে, নিশ্চয়ই এখন ওই সময়কার পুরো ভিডিও দেখে বিশ্লেষণ করা হবে যে যাদের উপর আক্রমণ করা হয়েছে তাদের ভূমিকাটা পুলিশকে উত্ত্যক্ত করা বা তাদেরকে প্রভোকেশনে কতখানি ভূমিকা রেখেছে সেটা হয়তো আলোচনা আসবে। কিন্তু তারপরও যত প্রভোকেশনই থাকুক, যাই করুক, পুলিশ এইভাবে কারো উপর লাঠি চার্জ করবে না, কাউকে আহত করবে না। এইটা হলো নর্মস পুলিশের হওয়া উচিত। আমরা তো একটা মানবিক পুলিশিং চাই। আমি ধরে নিচ্ছি যে কেউ কেউ এরকম ভিডিও আসছে যে তারা পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণও করেছেন বলে কেউ কেউ বলার চেষ্টা করছেন। করুক, করলে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক, তাদেরকে আইনানুগভাবে তাদের শাস্তিযোগ্য কোনো অপরাধ করে থাকলে সেটা করা হোক। কিন্তু ওইখানে পুলিশ তাদের রক্তাক্ত করবে, আহত করবে, তাদের হসপিটালে ভর্তি হওয়ার মতো ওই পর্যায়ে যাবে, ওই পুলিশিং ব্যবস্থা তো নতুন যে কাঙ্ক্ষিত যে নতুন বাংলাদেশ আমরা চাই সেখানে চাই না। আমরা তো বরাবরই দেখে আসি যে কিছু হলে পুলিশের পোশাকটাকে বদলানো হয়। না, পোশাক বদলাতে হবে না, ভেতরের মানুষটাকে বদলাতে হবে, মানে ভেতরের মানসিকতা বদলাতে হবে। এখন গত 16.5 বছর ধরে দেশে যেই ধরনের পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, তাদের যেভাবে ব্যবহার করা হচ্ছে লাঠিয়াল বাহিনী হিসেবে, সেই মানুষগুলোই আছে। আপনি হঠাৎ করে একটা নির্বাচন হয়েছে আর নতুন একটা সরকার এসছে বলে তারা সব সেই আচরণ পাল্টে যাবে, এটা প্রত্যাশা করা ভুল। তবে যারা যারা নিয়ম ভাঙবেন, আইন ভাঙবেন, সেই পুলিশদেরকেও যদি সদস্যদেরকে বিচারের আওতায় আনা হয়, শাস্তির আওতায় আনা হয়, যেমন 4 জন পুলিশকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত হবে প্রত্যাশা করি আমরা, এবং তদন্তের যে তারা যে দোষ করেছেন সেই পুলিশের তাদের যে নিজস্ব আইন অনুসারে সদস্যের বিরুদ্ধে সেই ব্যবস্থাও নেওয়া হবে। কিন্তু একই সঙ্গে আমাদের নতুন যে মানবিক পুলিশিং আমরা চাই, সেটার জন্য নতুন নিয়োগ লাগবে, ট্রেনিং লাগবে, এবং কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থাও নিতে হবে। আর মানুষ হিসেবে আমাদের দেশের যে যারা আমরা আছি, আমাদেরও ভাবতে হবে যে আমাদের এই পুলিশ সদস্যরাই আমাদের নিরাপত্তা দিয়ে আমাদের নানানভাবে আমাদের এই শৃঙ্খলা বজায় রাখছে। সুতরাং তা পুলিশকেও আমাদের সহযোগিতা করতে হবে। শুধু সব দায় যেন আমরা পুলিশের উপর চাপিয়ে দিয়ে আমরা যা খুশি তাই করব, আর দায় পুলিশের উপর চাপিয়ে দিয়ে বলবো ওরা ধৈর্য ধরলো না কেন। আপনি একটা শব্দ প্রয়োগ করেছিলেন যে প্রভোগ করা, আসলে সেটা আমাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে দায়িত্বশীল আচরণ করতে হবে। আর পুলিশের তাদের যে শপথ নিয়েছে, তারা যে দায়িত্ব নিয়েছে আমাদের রক্ষার, সেই দায়িত্বটা তাদের পালন করতে হবে। উভয় দিক থেকেই দায়িত্বশীল হতে হবে। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের সবাইকে। এবং সময়টা থাকলে নিশ্চয়ই অ্যাডভোকেট হুমায়ুনুর আরেকবার চেষ্টা করতে আপনার সাথে কথা বলতে, এবং যেহেতু সময়টা শেষ, কৃতজ্ঞতা, এই রাতেও সময়টা দিলেন। দর্শক, এই ছিল আজকের ৭১ জানালে। আগামীকাল দেখা হবে নতুন ইস্যু নিয়ে, আমাদের সঙ্গে থাকবেন।